हम तेरे बिन अब रह नहीं सकते। আর আমরা ক্লাস ছাড়া থাকতে পারি না, মানে যখনই মনে হয় যে এটা পড়ানো বাকি আছে তখন পর্যন্ত ওই টপিকটা না নিয়ে বসছি, বিভিন্ন জায়গাতে ঘেটে ঘুটে দেখে তোমাদের জন্য না নিয়ে আসছি, বেজর দিক থেকে শান্তি পাচ্ছি না, বুঝলে? তোমাদের জন্য আমরা প্রত্যেকে খুবই পরিশ্রম করছি এবং তোমরা দেখতে পাচ্ছ যে বাকি যে ক্লাসগুলো কত সুন্দর করে প্রত্যেকটা স্যার তোমাদের সামনে নিয়ে আসছে, ঠিক আছে? তো আজকে কি পড়বো? আজকে আমরা আলোচনা করব ক্লাস 11-এর যে এডুকেশনের যে প্রথম অধ্যায়টি রয়েছে সেই প্রথম অধ্যায়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তার আগে তোমাদের জন্য একটা ফাটাফাটি নিউজ নিয়ে এসেছি, অর্থাৎ আমাদের ক্লাস 11-এ তোমাদের জন্য 7টি সাবজেক্টে আমরা এবার কোর্স লঞ্চ করছি। সাবজেক্টগুলো কী কী? সাবজেক্টগুলো রয়েছে ইংলিশ, ঠিক আছে, এডুকেশন, বেঙ্গলি, ঠিক আছে, 3টে সাবজেক্ট। তারপরে থাকছে আমাদের জিওগ্রাফি, হিস্ট্রি, পল সায়েন্স, ঠিক আছে, পল সায়েন্স আর ফিলোসফি। কি? ফিলোসফি। এই 7টি সাবজেক্টে তোমাদের কোর্স আসছে। এবার আশ্চর্যের বিষয়টা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে ইন্ডিভিজুয়ালি কোর্স রাখা হচ্ছে, অর্থাৎ যে কেউ যে কটা সাবজেক্ট পড়তে চাইবে সেভাবে পড়তে পারে। কেউ যদি চায় আমি একটা সাবজেক্ট পড়বো, সে একটা সাবজেক্টই পড়তে পারে। কিন্তু যেটা চমক রয়েছে এখানে, সেই চমকটি হচ্ছে তোমরা মোবাইল রিচার্জ যেই টাকা দিয়ে করছো ওই টাকায় তোমরা পুরো একটা সেমিস্টারে একটা সাবজেক্টে সম্পূর্ণ জিনিস পেয়ে যাবে। কত রাখা হয়েছে? কেবল সাবজেক্ট রাখা হয়েছে 599 টাকা। কত? 599 টাকা। তোমাদের 1 মাসের মোবাইল রিচার্জ। কি পাবে এখানে? তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ নোট পেয়ে যাবে। প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ তোমরা কী পাবে? লেকচার পাবে, পিডিএফ নোট পাবে, ঠিক আছে, পিডিএফ নোট, যে পিপিটিটা স্যার পড়াবে সেই পিপিটিটা তোমরা পাবে। এবং এখানে সব থেকে যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে তোমাদের এখানে মক টেস্ট দিতে পারবে। অর্থাৎ তোমরা গুগলে গিয়ে সার্চ করবে ক্লাসমেট ক্যারিয়ার ইনস্টিটিউট, সেখান থেকে তোমরা কোর্স পারচেস করে তোমাদের ইচ্ছা খুশি মতো তোমরা লেকচার দেখতে পাবে, তোমরা পিডিএফ নোট পেয়ে যাবে, প্রত্যেকটা লেকচারের সাথে সাথে পিপিটি পেয়ে যাবে। এবং তোমরা সেই টপিকটা কতটা বুঝতে পারলা না তার উপর তোমরা মক টেস্ট দিতে পারবে। তাহলে তোমরা বুঝতে পারছো তো এই জায়গাটা তোমাদের কতটা আমরা একটা আকর্ষণীয় অফার নিয়ে এসেছি। প্রত্যেকেই তোমরা জয়েন করার সামর্থ্য তোমাদের রয়েছে, এইভাবে একটা কোর্স ডিজাইন করা হয়েছে। এবার এইসব গল্প আমরা বাদ দিয়ে যে জায়গাটা আলোচনা করব সেটা হচ্ছে যে তোমাদের ক্লাস 11-এ প্রথম অধ্যায়টির নাম হলো শিক্ষার অর্থ। এবং এই অধ্যায়ের উপর অলরেডি একটা ক্লাস আমরা আলোচনা করেছি, তোমরা নিশ্চয়ই দেখেছো যে শিক্ষার অর্থ। সেই শিক্ষার অর্থের উপর আমরা একটা ক্লাস নিয়ে এসেছিলাম এবং সেই ক্লাসটা তোমরা আশা করি দেখেছো। যে শিক্ষা শব্দটা 4টি ল্যাটিন শব্দ থেকে এসেছে, এডুশিয়ার, এই রকম একটা আগে লেকচার আপলোড করা রয়েছে, সেটা তোমরা অবশ্যই দেখবে। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে শিক্ষার অর্থ। অর্থাৎ শিক্ষাকে দুটো অর্থে ব্যবহার করা হয়, একটা হচ্ছে সংকীর্ণ অর্থে, একটা হচ্ছে ব্যাপক অর্থে। সংকীর্ণ অর্থে শিক্ষাকে এবং ব্যাপক অর্থে শিক্ষাকে, সেটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করি। চলো আমরা একসঙ্গে দুটো বিষয় আলোচনা করব যাতে আমাদের বুঝতে বিষয়টা সহজ হয়। সংকীর্ণ অর্থে শিক্ষা কি? সংকীর্ণ, এদিকে লিখছি সংকীর্ণ অর্থে শিক্ষা, আর এই সাইডে লিখব ব্যাপক অর্থে শিক্ষা। কি? ব্যাপক অর্থে শিক্ষা, ঠিক আছে। সংকীর্ণ অর্থে শিক্ষা কি? সংকীর্ণ অর্থে শিক্ষা হচ্ছে কোনো একটি বিদ্যালয়ে বা কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষক একটি নির্দিষ্ট পাঠ্যক্রম থেকে একজন শিক্ষার্থীকে যে জ্ঞান বিতরণ করেন তাই হচ্ছে তোমাদের সংকীর্ণ অর্থে শিক্ষা। যেমন ধরে নাও যে এটা একটা স্কুল। কি? এটা একটা স্কুল ধরে নিলাম। এখানে একজন টিচার কি করছে? স্টুডেন্টকে কিছু জ্ঞান ও দক্ষতা, কিছু জ্ঞান ও দক্ষতা শিক্ষার্থীকে শেখাচ্ছে। কোথা থেকে শেখাচ্ছে? এই টিচার শেখাচ্ছে কতগুলো বইপত্র থেকে, ঠিক আছে। একদম একটা শিক্ষা প্রতিষ্ঠানে, অর্থাৎ এখানে ন্যারো মিনিংটা দেখো যে একটা নির্দিষ্ট, এটা 4 দেওয়াল, এই 4 দেওয়ালের মধ্যে একজন শিক্ষক তার বই থেকে বা তার পাঠ্যক্রম থেকে বা কারিকুলাম থেকে কতগুলো জ্ঞান ও দক্ষতা কি করছে? স্টুডেন্টের মধ্যে প্রেরণ করছে। এই যে প্রক্রিয়াটা, এই অর্থে শিক্ষাটাকে বলা হচ্ছে
সংকীর্ণ অর্থে শিক্ষা। এবং ব্যাপক অর্থে শিক্ষা কি, ধরে নাও এটা একটা সমাজ, কি এটা একটা সোসাইটি, বা এটা একটা ধরে নিলাম সমাজ, কি সমাজ। এই সমাজের মধ্যে একটা স্টুডেন্ট রয়েছে বা একটা শিশু রয়েছে, ঠিক আছে, একটা শিশু রয়েছে। এবার এই সমাজের মধ্যে কি রয়েছে, স্কুল রয়েছে, ঠিক আছে, স্কুল রয়েছে। তারপরে ধরে নাও যে কোনো যে ধর্ম থেকে বিলং করে সে ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে, ঠিক আছে। তারপরে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের যেগুলো গণমাধ্যম, রেডিও, তারপরে আমাদের টিভি, হ্যাঁ, তারপরে আমাদের নিউজ পেপার, এই বিষয়গুলো তো আমাদের সমাজের মধ্যে রয়েছে। তো এই বিষয়গুলো থেকে কিন্তু এ সব জায়গা থেকে জ্ঞান অর্জন করে, স্কুল থেকেও করে, ধর্মীয় প্রতিষ্ঠান থেকেও করে, রেডিও থেকেও জ্ঞান অর্জন করে, নিউজ পেপার থেকে, টিভি থেকে, সব জায়গা থেকে জ্ঞান অর্জন করে। এবং এই জ্ঞান অর্জনটা কি সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত করে থাকে। এবং যার মূল লক্ষ্যই হচ্ছে ভালো মানুষ হয়ে ওঠা। তার মধ্যে প্রত্যেকটা গুণ, সেটা হতে পারে দৈহিক, মানসিক, নৈতিক, ঠিক আছে, সামাজিক, সমস্ত গুণগুলোর বিকাশ হচ্ছে তার এখানে মূল লক্ষ্য। তাহলে এটা হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা, এটা হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা, ঠিক আছে। তাহলে আমরা এখানকার এই সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য কি, ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য কি, এখানে আমরা এবার দেখার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে আমরা প্রথমত দেখব যে সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্যগুলো কি। 1 নম্বর যদি আমরা দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাবো যে এর মূল লক্ষ্য হচ্ছে জ্ঞান বৃদ্ধি, ঠিক আছে, শিক্ষার্থীর জ্ঞান বৃদ্ধি করা। অর্থাৎ স্কুল কলেজে গিয়ে স্টুডেন্টরা কী করে, বিভিন্ন বইপত্র থেকে, শিক্ষকের কাছ থেকে একটা নির্দিষ্ট কারিকুলাম মেনে কতগুলো জ্ঞান অর্জন করে। তাহলে জ্ঞান অর্জন করা এখানকার একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। তারপরে দ্বিতীয়ত বলতে পারি একটা গুরুত্বপূর্ণ যদি বৈশিষ্ট্য দেখি আমরা সংকীর্ণ শিক্ষা, সেটা হচ্ছে কি ডিগ্রি লাভ। এর মূল লক্ষ্যটা হচ্ছে ডিগ্রি লাভ, অর্থাৎ কতগুলো ডিগ্রি, ডিপ্লোমা লাভ করাই হচ্ছে এর মেন উদ্দেশ্য। অর্থাৎ শিক্ষার্থী একটা নির্দিষ্ট ক্লাসে গিয়ে ভর্তি হয় একটা নির্দিষ্ট ডিগ্রি লাভের জন্য, এবং সেই ডিগ্রি লাভের জন্য তাকে একটা নির্দিষ্ট পাঠ্যক্রম থেকে কতগুলো নির্দিষ্ট বিষয় পড়তে হয় বা জানতে হয়। তাহলে ডিগ্রি লাভ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আমরা কি আলোচনা করছি, আমরা আলোচনা করছি বৈশিষ্ট্য, ঠিক আছে, বৈশিষ্ট্য আলোচনা করছি আমরা সংকীর্ণ অর্থে শিক্ষার। তার 3 নম্বর যদি আমরা বৈশিষ্ট্য দেখি, সেটা হচ্ছে দাতা এবং গ্রহীতা। দাতা এবং গ্রহীতা, অর্থাৎ এখানে শিক্ষক হচ্ছে দাতা এবং টিচার হচ্ছে দাতা এবং স্টুডেন্ট হচ্ছে এখানে গ্রহীতা। অর্থাৎ টিচার শিক্ষার্থীদেরকে বা শিক্ষক শিক্ষার্থীদেরকে জ্ঞান দিয়ে থাকেন। এখানে শিক্ষার্থীদেরকে কিন্তু গুরুত্ব দেওয়া হয় না, এখানে গুরুত্ব দেওয়া হয় শিক্ষককে। শিক্ষক যা বলবে শিক্ষার্থী তাই শুনবে। তো এখানে একটা বিষয় মনে পড়ে যায়, সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ তোমাদের কনসেপ্ট রয়েছে তোমাদের এই অধ্যায়ে, সেটা হচ্ছে পাইপ লাইন থিওরি। এই থিওরিতে কী বলা হচ্ছে, বলছে যে টিচারের কাছ থেকে শিক্ষার্থীর কাছে বা স্টুডেন্টের কাছে জ্ঞান যায় একটা পাইপ লাইনের মতো। একটা পাইপ লাইনে যেরকম একদিক দিয়ে জল ঢুকে বা একদিক দিয়ে তেল ঢুকে আরেক দিয়ে বেরিয়ে যায়, এটা একমুখী। ঠিক তেমনি শিক্ষকের কাছ থেকে জ্ঞান স্টুডেন্টের কাছে যায়, স্টুডেন্টদের কাছ থেকে কিন্তু শিক্ষক কোনো কিছু পায় না। এটা এই মতামতের উপর ভিত্তি করে এর কথাটা বলা হয়েছে, ঠিক আছে। পরে আমরা দেখব যে যদি আমরা পরের বৈশিষ্ট্য দেখি, তাহলে সংকীর্ণ অর্থে শিক্ষার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটা একমুখী, ঠিক আছে। একমুখী মানে এখনই বললাম যে এটা একদিক টিচারের কাছ থেকে স্টুডেন্টের দিকে যায়, এটা কিন্তু ফিরে আসে না, ঠিক আছে, এটা ফিরে আসে না। তাহলে এটা একমুখী প্রক্রিয়া। আর এটা হচ্ছে কি বিদ্যালয় এবং পুঁথিকেন্দ্রিক, এটা বিদ্যালয়ের মধ্যে হয়ে থাকে, ঠিক আছে, কি এটা বিদ্যালয় কেন্দ্রিক আমরা বলতে পারি, বিদ্যালয় কেন্দ্রিক। আবার আমরা এটাকে পুঁথিকেন্দ্রিকও বলতে পারি, ঠিক আছে। কারণ বিদ্যালয়ে 4 দেওয়ালের মধ্যেই এই সংকীর্ণ অর্থে শিক্ষাটা সম্পন্ন হয় এবং কেবলমাত্র পুঁথিকেন্দ্রিক শিক্ষা লাভ করাই হচ্ছে এই সংকীর্ণ অর্থে শিক্ষা। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটা পরীক্ষা কেন্দ্রিক, ঠিক আছে। অর্থাৎ এখানে শিক্ষার্থীকে পরীক্ষা দিতে হয় বা তাকে এক্সাম দিতে হয়, সেই এক্সামের পরিপ্রেক্ষিতে সে ডিগ্রি, ডিপ্লোমা, সার্টিফিকেট লাভ করে, যেটা তার পরবর্তীকালে কোনো রকম জব অ্যাকোয়ার করতে তাকে সাহায্য করে থাকে। অন্যদিকে যদি আমরা ব্যাপক অর্থে শিক্ষা দেখি, তাহলে ব্যাপক অর্থে শিক্ষার গুরুত্বপূর্ণ কয়েকটা বৈশিষ্ট্যের মধ্যে 2-4টা বৈশিষ্ট্য যদি আমরা আলোচনা করি, তাহলে তার মধ্যে একটি আমরা দেখতে পাবো যে এটা হচ্ছে কি একটা জীবনব্যাপী শিক্ষা। কি জীবনব্যাপী, অর্থাৎ এই শিক্ষাটা কি
ব্যক্তির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে। কি? ব্যক্তি জন্মগ্রহণ করলো এবং তার মৃত্যু, এর মধ্যে সে যতগুলো বিষয় নিজের আয়ত্ত করে, সেটা জ্ঞান হোক, কোনো দক্ষতা হোক, সমস্ত বিষয়গুলো কিন্তু তার জীবনব্যাপী এই ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে অন্তর্ভুক্ত। তারপর যদি আমরা দেখি, দ্বিতীয় নাম্বার যদি আমরা দেখি, তাহলে ব্যাপক অর্থে শিক্ষা হচ্ছে কি? চাহিদা ভিত্তিক, অর্থাৎ এটা স্টুডেন্টের বা ব্যক্তির চাহিদার উপর ভিত্তি করে শিক্ষার্থীকে দেওয়া হয়। অর্থাৎ যে 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 শিশু রয়েছে বা যে স্টুডেন্টটি রয়েছে বা যে ব্যক্তি রয়েছে, তার যেই বিষয়টাতে তার চাহিদা রয়েছে, অর্থাৎ আমাকে এটা শিখতে হবে, তার যদি ইচ্ছা থাকে, চাহিদা থাকে, তাহলে তো সে শেখে। এটা কিন্তু তাকে জবরদস্তি চাপানো হয় না। এখানে যেরকম শিক্ষক যেটা পড়ায়, শিক্ষার্থীকে সেটাই পড়তে হবে, বাইরে সে কোনো কিছু পড়তে পারবে না। কিন্তু এখানে যদি আমরা দেখি, তাহলে এটা কিন্তু শিক্ষার্থীরা তার চাহিদার উপর ডিপেন্ড করে যে আমি এটা শিখবো কি শিখবো না, এটা আমি পড়বো কি পড়বো না। ঠিক আছে। তারপরে যদি আমরা একটা বৈশিষ্ট্য দেখি, সেটা হচ্ছে এটা একটা বহুমুখী প্রক্রিয়া। বহুমুখী প্রক্রিয়া। কেন বহুমুখী প্রক্রিয়া? কারণ এখানে বললাম, যে তোমাদের উদাহরণটা দিলাম, যে এখানে টিচারের কাছ থেকে স্টুডেন্টদের কাছে যেরকম জ্ঞান যায়, ঠিক তেমনি এই স্টুডেন্ট আবার কি থেকে, ধরে নাও যে আমাদের নিউজ পেপার থেকে জ্ঞান অর্জন করে, এই স্টুডেন্টে কোনো ধর্ম প্রতিষ্ঠান থেকে জ্ঞান অর্জন করে। তাহলে এখানে আবার এরকমও আছে যে স্টুডেন্ট যদি কোনো কিছু বলে, টিচারও শোনে, টিচার বললে স্টুডেন্ট শোনে। এই জন্য এটাকে বহুমুখী প্রক্রিয়া হিসাবে ধরা হয়ে থাকে। এবং এটা হচ্ছে বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক। আর যদি একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখি, সেটা হচ্ছে এটা হচ্ছে বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা। বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক। বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক কেন বলছে? কারণ ব্যক্তি যখন নিজের ইচ্ছা অনুযায়ী, নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে, নিজের বিবেককে কাজে লাগিয়ে কোনো কাজ করে এবং সে বাস্তবে কোনো সমস্যার সম্মুখীন হয়, এবং সেক্ষেত্রে থেকে যে সে অভিজ্ঞতা অর্জন করে, সেটা কিন্তু তার পরবর্তী জীবনের জন্য তাকে সাহায্য করে কোনো সমস্যার সমাধানের জন্য। এই জন্য এটাকে বলা হচ্ছে বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো আমরা এই সংকীর্ণ অর্থে শিক্ষা এবং ব্যাপক অর্থে শিক্ষায় আমরা দেখতে পাই। ঠিক আছে। তো এখন আমরা চলো আমরা মূল আলোচনায় যাই, যে আলোচনাটা করব আমরা, যে এই দুটোর মধ্যে কি পার্থক্য রয়েছে। ঠিক আছে। এই দুইয়ের মধ্যে কি পার্থক্য রয়েছে সেটা আমরা আলোচনা করব। অর্থের দিক থেকে যদি আমরা দেখি, সংকীর্ণ অর্থে শিক্ষা এবং ব্যাপক অর্থে শিক্ষা যদি অর্থ দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে টিচার কতগুলো বইপত্র থেকে স্টুডেন্টকে জ্ঞান দেয়। কি দেয়? জ্ঞান এবং কতগুলো দক্ষতা অর্জনে সাহায্য করে। ঠিক আছে। এবং আমরা যদি ব্যাপক অর্থে শিক্ষার অর্থ দেখি, তাহলে এটা হচ্ছে কি, ব্যক্তির মধ্যে যে অন্তর্নিহিত সুপ্ত সম্ভাবনা রয়েছে, তারই বিকাশ সাধন করাই হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা। অর্থাৎ প্রত্যেকটা ছেলে মেয়ে জন্মকালীন বা জন্ম অবস্থায় সে তার বাবা মার কাছ থেকে কতগুলো সুপ্ত সম্ভাবনা নিয়ে জন্মগ্রহণ করে। সেই সুপ্ত সম্ভাবনাগুলোর পরিপূর্ণ বিকাশ সাধনের প্রক্রিয়া হচ্ছে কি, শিক্ষার ব্যাপক অর্থে শিক্ষার ধারণা। তাহলে আমরা অর্থ দেখলাম, এবার দেখবো আমরা শিক্ষার লক্ষ্য কী। এই সংকীর্ণ অর্থে শিক্ষার লক্ষ্য হচ্ছে ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত করা, অর্থাৎ ভবিষ্যতে যাতে শিক্ষার্থী বা ব্যক্তি একটা জীবিকা অর্জন করতে পারে। আর এর ব্যাপক অর্থে শিক্ষার লক্ষ্য হচ্ছে এর সর্বাঙ্গীন বিকাশ, অর্থাৎ শিক্ষার্থীর মধ্যে তার দৈহিক, মানসিক, নৈতিক সমস্ত ধরনের বিকাশ আমরা যাতে করতে পারি, এটা হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষার লক্ষ্য, অর্থাৎ সর্বাঙ্গীন বিকাশ। এখানে কেবলমাত্র ভবিষ্যৎ জীবনের প্রস্তুতি। তাহলে অর্থ দেখলাম, লক্ষ্য দেখলাম। শিক্ষার উদ্দেশ্য কী? শিক্ষার উদ্দেশ্য হচ্ছে, এখানে দুটো কনসেপ্ট রয়েছে, 3Rs, অর্থাৎ এখানে হচ্ছে রিডিং, রাইটিং অ্যান্ড আর্থমেটিক, অর্থাৎ পঠন, লিখন ও গণিত। আর ব্যাপক অর্থে শিক্ষা হচ্ছে 7Rs। কি রয়েছে? 7Rs, অর্থাৎ এখানে রয়েছে তোমাদের রিডিং, রাইটিং, আর্থমেটিক তো রয়েছে, এরপরেও রয়েছে তোমাদের রিজনিং, রিসার্চ, রেসপন্সিবিলিটি অ্যান্ড রিফ্লেকশন। তাহলে এখানে আমরা এই তিনটা বিষয় আলোচনা করলাম। লাস্ট একটা হচ্ছে ব্যাপ্তি, অর্থাৎ এই শিক্ষাটা, সংকীর্ণ অর্থে শিক্ষার অর্থ হচ্ছে বিদ্যালয় থেকে এবং বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষা ব্যবস্থা। আর এই শিক্ষা হচ্ছে শিশুর জন্ম থেকে তার শেষকাল পর্যন্ত। তাহলে আমরা এর যদি একদম শর্ট পয়েন্টগুলো আমরা এক কথায় দেখি, তাহলে অর্থের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি টিচার বইপত্র থেকে কতগুলো জ্ঞান দক্ষতা কি করে, স্টুডেন্টদেরকে দিয়ে থাকে। এটা হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা। ঠিক আছে। ব্যাপক অর্থে শিক্ষা কি? সুপ্ত সম্ভাবনার পূর্ণ বিকাশ,
অর্থাৎ ব্যক্তি যে অন্তর্নিহিত সুপ্ত সম্ভাবনাগুলো নিয়ে জন্মগ্রহণ করে তার বিকাশ, ঠিক আছে, সুপ্ত সম্ভাবনার বিকাশ। দ্বিতীয়ত আমরা অর্থের দিক থেকে দেখলাম, তারপরে আমরা দেখলাম যে এর লক্ষ্য, যদি আমরা লক্ষ্য দেখি তাহলে লক্ষ্যের দিক থেকে হচ্ছে কি ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুতি, কি ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুতি, ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুতির কথা এখানে বলছে। আর আমরা যদি এই ব্যাপক অর্থে শিক্ষা দেখি তাহলে এখানে বলা হচ্ছে ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশ, ঠিক আছে, ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশ। তারপরে কোন পয়েন্টটি রয়েছে, তারপরে রয়েছে শিক্ষার উদ্দেশ্য। শিক্ষার উদ্দেশ্যের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট রয়েছে 3Rs, অর্থাৎ এখানে বলা হচ্ছে রিডিং, রাইটিং অ্যান্ড আর্থমেটিক। অর্থাৎ এখানে পড়তে পারা, লিখতে পারা এবং গণিত, এই তিনটা গুণের বিকাশ ঘটাতে হবে সংকীর্ণ অর্থে শিক্ষায় বলছে। আর এখানকার উদ্দেশ্য হচ্ছে যে 7Rs। 7Rs কি, একটা তো রিডিং, রাইটিং যেটা তোমরা অলরেডি দেখলে, আর্থমেটিক, এবং এখানে যে এক্সট্রা 4টি রয়েছে সেটা হচ্ছে, দেখে না ওইদিকে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে রিসার্চ অর্থাৎ গবেষণা, লিখে নেবে। তারপরে হচ্ছে রিজনিং অর্থাৎ যুক্তি, রিসার্চ গবেষণা, রিজনিং যুক্তি। তারপরে বলা হচ্ছে রিফ্লেকশন। রিফ্লেকশন বলতে হচ্ছে যে যেই জ্ঞান বা অভিজ্ঞতাগুলো ব্যক্তির মধ্যে রয়েছে সেগুলোর দরুন তার মধ্যে নতুন চিন্তন, তাহলে এখানে বলতে পারবে নতুন চিন্তন বা চিন্তন। লাস্ট হচ্ছে রেসপন্সিবিলিটি অর্থাৎ দায়িত্ববোধ, রেসপন্সিবিলিটি অর্থাৎ দায়িত্ববোধ। প্রত্যেকটা ব্যক্তির মধ্যে এই 7টি গুণের বিকাশ ঘটানোই হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষার গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। এদিকে 3Rs, এদিকে আছে 7Rs। লাস্ট আরেকটা পয়েন্ট পড়লাম, সেটা হচ্ছে শিক্ষাকাল। শিক্ষাকাল কি, শিক্ষাকাল বলতে সংকীর্ণ অর্থে শিক্ষাকাল হচ্ছে বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়, অর্থাৎ আমরা বিদ্যালয়ে ভর্তি হই এবং আমাদের ফর্মাল এডুকেশন শেষ হয় বিশ্ববিদ্যালয়ে গিয়ে। তো এটাই হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষার পরিধি বা আমরা বলতে পারি শিক্ষাকাল। আর আমরা যদি এই ব্যাপক অর্থে শিক্ষাকাল দেখি তাহলে আমরা দেখতে পাবো যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ঠিক না, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ব্যক্তি সমাজে যে জায়গা থেকে যে জ্ঞান বা দক্ষতায় অর্জন করুক না কেন, সেই জ্ঞান বা দক্ষতা তার ব্যাপক অর্থে শিক্ষারই অংশ। তাহলে আমরা এটাকে দেখলাম সংকীর্ণ অর্থে শিক্ষা, সংকীর্ণ অর্থে শিক্ষা, এবং এটা দেখলাম আমরা ব্যাপক অর্থে শিক্ষা। কি, ব্যাপক অর্থে শিক্ষা। আশা করি তোমরা এই 4টি পয়েন্ট বুঝতে পেরেছো। অর্থ বলতে এখানে টিচার কতগুলো বইপত্র বা কারিকুলাম থেকে স্টুডেন্টকে শেখাচ্ছে। ব্যাপক অর্থে হচ্ছে সুপ্ত সম্ভাবনা পূর্ণ বিকাশ। লক্ষ্য হচ্ছে ভবিষ্যৎ জীবনের প্রস্তুতি সংকীর্ণ অর্থে। ব্যাপক অর্থে হচ্ছে সর্বাঙ্গীন বিকাশ। উদ্দেশ্য হচ্ছে 3Rs, রিডিং, রাইটিং, আর্থমেটিক। ব্যাপক অর্থে হচ্ছে 7Rs, রিডিং, রাইটিং, আর্থমেটিক, রিজনিং, রিসার্চ, রেসপন্সিবিলিটি, রিফ্লেকশন। আর শিক্ষাকাল হচ্ছে বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়। ব্যাপক অর্থে হচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ব্যক্তি যে জ্ঞান দক্ষতা অর্জন করে। পরে আমরা দেখব যে শিক্ষার বিষয়বস্তু কী, সংকীর্ণ অর্থে শিক্ষার বিষয়বস্তু কী এবং ব্যাপক অর্থে শিক্ষার বিষয়বস্তু কী। সংকীর্ণ অর্থে শিক্ষার বিষয়বস্তু হচ্ছে একটা নির্দিষ্ট বিষয় একটা নির্দিষ্ট সময়ে, দেখো সব নির্দিষ্ট সময়ে শিক্ষার্থীকে শেখানো। নির্দিষ্ট কোনো বিষয় নির্দিষ্ট কোনো সময়ে শিক্ষার্থীকে শেখানোই হচ্ছে কি শিক্ষার বিষয়বস্তু, সংকীর্ণ অর্থে শিক্ষার বিষয়বস্তু। আর ব্যাপক অর্থে শিক্ষার বিষয়বস্তু হচ্ছে কি বহুমুখী এবং বৈচিত্র্যপূর্ণ। অর্থাৎ শিক্ষার্থী বা ব্যক্তি সমাজে থাকাকালীন যেই জ্ঞান বা দক্ষতা অর্জন করুক না কেন, সেটাই হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষার আওতায় অন্তর্ভুক্ত। আর সেটা অবশ্যই বহুমুখী বৈচিত্র্যপূর্ণ। আমরা বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করি, ঠিক আছে, বিভিন্ন প্রকারের জ্ঞান অর্জন করি। এবং এখানে দুটো বিষয় এখানে মনে রাখবে, সেটা হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষার যে বিষয়বস্তু সেটা কি থিওরি প্লাস প্র্যাকটিক্যাল। কি থিওরি প্লাস প্র্যাকটিক্যাল।
অর্থাৎ ব্যক্তি যা শেখে সেটা কিন্তু সে হাতে নাতে কাজ করে, ঠিক আছে। অর্থাৎ কোনো বাচ্চা যদি তার বাবাকে কি ধরে হাল চালাতে দেখে, তাহলে পরবর্তীকালে সেও কিন্তু কোনো না কোনো দিন হালে মুঠো ধরবে। তাহলে এখানে দেখার সঙ্গে সঙ্গে সে কিন্তু হাতে নাতেও কাজটা করছে। তাহলে ব্যাপক অর্থে শিক্ষা হচ্ছে থিওরিটিক্যাল প্লাস প্র্যাকটিক্যাল, এবং এখানকার বিষয়বস্তু বহুমুখী এবং বৈচিত্র্যপূর্ণ। তাহলে 4টা শব্দ এখানে মনে রাখতে হবে: বহুমুখী, বৈচিত্র্যপূর্ণ, তাত্ত্বিক এবং ব্যবহারিক। শিক্ষণ পদ্ধতি এখানকার বলছে মৌখিক, আবৃত্তিমূলক বা আলোচনা নির্ভর, এবং ব্যাপক অর্থে শিক্ষা হচ্ছে মানসিক সক্রিয়তা, আত্মপ্রচেষ্টা এবং কর্মের মাধ্যমে শিক্ষার্থী এখানে শিখে থাকি। অর্থাৎ এদিকে ব্যক্তি মৌখিক, যেরকম লেকচার মেথডের মাধ্যমে শিক্ষার্থী একটা বিদ্যালয়ে একটা ক্লাসরুমে গিয়ে শেখে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনার মাধ্যমে শেখে। কিন্তু আমরা যদি এই ব্যাপক অর্থে শিক্ষা দেখি, অর্থাৎ সমাজের মধ্যে, পরিবারের মধ্যে যদি আমরা যাই বা কোনো ধার্মিক অনুষ্ঠানে যাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা নিজের চেষ্টায়, নিজে সক্রিয় হয়ে সেই বিষয়গুলো শুনি, জানার চেষ্টা করি, নিজে হাতে নাতে কাজ করি, তারপরে কিন্তু শিখতে পারি, ঠিক আছে। তাহলে এখানে শিক্ষার বিষয়বস্তু দেখলাম, এখানে আমরা শিক্ষার পদ্ধতি দেখলাম। শিক্ষার্থীর ভূমিকা কি? সংকীর্ণ অর্থে শিক্ষার্থীর ভূমিকা একদম নিষ্ক্রিয়। অর্থাৎ এখানে কেবলমাত্র শিক্ষার্থী কী করবে? বসে বসে ঝিমোবে আর বিভিন্ন জনের সঙ্গে গল্প করবে। অর্থাৎ এখানে সেই গল্পগুলোর কথা মনে পড়ে যে কিছু কিছু দেখবে যে আমাদের স্কুলে ছিল, আমাদের একটা স্যার ছিল, বলবো না কোন সাবজেক্টের স্যার, সামনে ক্লাস নিত, আমরা কী করতাম? পেছনে ঘুমাতাম। এই জন্য স্যার ক্লাস নিতে নিতে ঘুমাতো, ঠিক আছে। মানে এরকম করে হেলান দিয়ে বসে গেল, বসে যাওয়ার পর একটা কথা বলছে, তারপরে স্যার মানে নিজেই ঘুমিয়ে যাচ্ছে। তো এইরকম যদি ক্লাসরুম হয় তাহলে 50% স্টুডেন্ট ঘুমাবে। এখানকার যে পদ্ধতিটা সেটা হচ্ছে লেকচার মেথড। লেকচার মেথড অতটাও আকর্ষণীয় ক্লাসরুম তৈরি করতে পারে না। শিক্ষক যখন কথাগুলো বলে, শিক্ষার্থী ডিপেন্ড করে যে শিক্ষার্থী কতটা ইনভলভ হচ্ছে। আর যদি আমরা লেকচার মেথড বা এই যুগে এসে লেকচার মাধ্যমে পড়াই, ওই কেবল ব্ল্যাকবোর্ডে আমরা পড়াই, তাহলে কিন্তু আমাদের কিন্তু ক্লাসরুমটা সেরকম আমরা অ্যাট্রাকটিভ করতে পারি না। শিক্ষার্থীরা যারা কেবলমাত্র শুনতে থাকে, ঠিক আছে। এই যে আগেকার যেই শিক্ষা ব্যবস্থা, এখন তো চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের কথা আমরা বলছি, কিন্তু আগের শিক্ষা ব্যবস্থা ছিল শিক্ষক যা বলবে সেটাই লাস্ট কথা। যদি কোনো স্টুডেন্ট মানে শিক্ষক যদি ভুলও করে থাকে তাহলেও সেটা ঠিক, স্টুডেন্ট কিছু বলতে পারবে না। তাহলে এখানে স্টুডেন্টদেরকে গুরুত্ব দেওয়া হতো না, এখানে নিষ্ক্রিয় শ্রোতা হিসাবে স্টুডেন্টরা থাকতো বা শিক্ষার্থীরা থাকতো। কিন্তু ব্যাপক অর্থের শিক্ষায় শিক্ষার্থী একজন সক্রিয় শ্রোতা, এবং যে তার ভবিষ্যৎ জীবনের প্রয়োজন অনুযায়ী জ্ঞান অর্জন করে। অর্থাৎ এখানে সক্রিয়ভাবে তার প্রয়োজন আছে এমন বিষয়গুলো সে শেখে, এমন বিষয় সে শেখে না যেগুলো তার প্রয়োজনই নেই। কেন শিখবো? আমাকে যদি এখন বলে যে তোমাকে এই কাজটা শিখতে হবে, যেটাতে আমার কোনো রকম ইন্টারেস্ট নেই, আমার ভবিষ্যতে কোনো কাজেও লাগবে না, আমি কেন শিখবো না, আমরা গুরুত্বই দিব না, ঠিক আছে। যেমন ধরে নাও যে তুমি একটা স্টেডিয়ামে বসে আছো, ওখানে 3-4টা খেলা হচ্ছে। ধরে নাও যে ফুটবল খেলা হচ্ছে, ক্রিকেট খেলা হচ্ছে, ভলিবল খেলা হচ্ছে। যে তোমাকে ধরে নাও ক্রিকেট খেলা দেখতে পছন্দ, তো তুমি অবশ্যই 3টা খেলার মধ্যে ক্রিকেটই দেখবা, কারণ সেটাই তোমাকে ভালো লাগে। ব্যাপারটা হচ্ছে ওই রকম যে সমাজে থাকাকালীন আমরা যেটার প্রয়োজন, যে বিষয়টা শেখার প্রয়োজন, সেই বিষয়টা আমরা শিখি, বাকি বিষয়গুলো আমরা শেখার চেষ্টা করি না, কারণ আমার কাজে লাগবে না, ঠিক আছে। তাহলে এখানে আমরা কয়টা বিষয় দেখছি? শিক্ষার বিষয়বস্তু, পদ্ধতি এবং শিক্ষার্থীর ভূমিকা। তাহলে এখানে আমরা শর্টকাটে দেখে নিই। সংকীর্ণ অর্থে শিক্ষা, ঠিক আছে, আর ব্যাপক অর্থে শিক্ষায় আমরা এই 3টা পয়েন্ট দেখব। কি? বিষয়বস্তু, বিষয়বস্তুর দিক থেকে আমরা যদি দেখি, তাহলে এখানে নির্দিষ্ট কতগুলো বিষয় নির্দিষ্ট সময়ে শিক্ষার্থীকে শেখানো হয়, ঠিক আছে। ক্লাস কেউ যদি 11-এ তোমরা ভর্তি হয়েছো, নিশ্চয়ই তোমাদের ক্লাস 12-এ পড়াগুলো পড়াবে না, তাহলে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বিষয় তোমাদেরকে পড়াবে। তারপরে আমরা ব্যাপক অর্থে শিক্ষায় দেখলে হবে, এটা হবে বহুমুখী এবং বৈচিত্র্যপূর্ণ। অর্থাৎ এখানে শিক্ষার্থীর সামনে অনেক বিষয় আসতে পারে, এবং এখানে তারা যেরকম থিওরিটিক্যাল জানে প্লাস তারা প্র্যাকটিক্যালটাও এখানে কিন্তু তারা হাতে নাতে করে থাকে। তাহলে বিষয়বস্তু হলো। তারপরে আমরা যদি দেখি শিক্ষণ পদ্ধতি কী ছিল? শিক্ষণ পদ্ধতি আমরা এক্ষেত্রে দেখেছি যে এই আবৃত্তি
আবৃত্তি বলতে পারছি, আমরা বলতে পারি মৌখিক। দুটো বিষয় আমরা লিখি, মৌখিক আর আলোচনা। আলোচনা অর্থাৎ মৌখিক পদ্ধতি বা আলোচনার পদ্ধতির মাধ্যমে এখানে সংকীর্ণ অর্থে শিক্ষায় শিক্ষার্থীরা বিষয়গুলো জানতে পারে। ব্যাপক অর্থে শিক্ষায় সক্রিয়ভাবে শিক্ষার্থী কী করে, সক্রিয়ভাবে শিক্ষার্থী আত্মপ্রচেষ্টার মাধ্যমে শেখে, অর্থাৎ সে নিজে চেষ্টা করে শেখে। ঠিক আছে। তারপরে যদি আমরা দেখি যে শিক্ষার্থীর ভূমিকা কি, শিক্ষার্থীর ভূমিকা যদি আমরা দেখি তাহলে এখানে আমরা দেখতে পেলাম শিক্ষার্থী যদি আমরা লিখে নিই এদিকে, শিক্ষার্থীর বিষয়টা এদিকে নিষ্ক্রিয়, এদিকে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীর ভূমিকা থাকে এদিকে নিষ্ক্রিয়, এবং এদিকে থাকবে কি সক্রিয়। এবং শিক্ষার্থী সেই বিষয়গুলো জানে যা তার প্রয়োজন আছে, সক্রিয়ভাবে প্রয়োজন ভিত্তিক বিষয়গুলো সে শিখতে থাকে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ 3টা পয়েন্ট, অর্থাৎ বিষয়বস্তু, শিক্ষণ পদ্ধতি এবং শিক্ষার্থীর ভূমিকা, 2 অর্থে শিক্ষায় কেমন হয়। লাস্ট আমরা দেখব শিক্ষকের ভূমিকা। শিক্ষকের ভূমিকা এখানে জ্ঞানদাতা এবং শৃঙ্খলা রক্ষাকারী, অর্থাৎ তিনি জ্ঞান দিবেন, শিক্ষার্থী জ্ঞান নিবে, শিক্ষার্থীকে কোনো রকম জ্ঞান দিবে না, শিক্ষার্থীর মতামত এখানে গুরুত্বপূর্ণ না। এখানে শিক্ষক জ্ঞান দিবেন, জ্ঞানদাতা, এবং তিনি শৃঙ্খলা বা ডিসিপ্লিন, স্টুডেন্টদেরকে ডিসিপ্লিন শেখাবেন, ডিসিপ্লিন কীভাবে থাকতে হয় সেটা জানাবেন। এবং ব্যাপক অর্থে শিক্ষায় শিক্ষার্থী মানে এখানে শিক্ষকের ভূমিকা হবে ফ্রেন্ড ফিলোসফার গাইড। ঠিক আছে, ফ্রেন্ড ফিলোসফার গাইড যেটা ফ্রয়েবেল বলেছিল, আমাদের রবীন্দ্রনাথ বলেছিল কি শিক্ষকের ভূমিকা হবে ফ্রেন্ড এবং ফিলোসফার এবং গাইড। এখানে ব্যাপক অর্থে ফ্রেন্ড ফিলোসফার এবং গাইড হবে শিক্ষকের ভূমিকা। তারপরে শৃঙ্খলা, এখানে শৃঙ্খলার মূল যে বিষয়টা হবে সেটা হচ্ছে পুরস্কার, শিক্ষার্থীদেরকে পুরস্কারের লোভ বা তিরস্কার বা তাদেরকে শাস্তি দিয়ে শৃঙ্খলায়িত করা। এবং এখানে হচ্ছে অভ্যন্তরীণ শৃঙ্খলা, অর্থাৎ শিক্ষার্থীরা নিজে থেকে নিজের ভিতর থেকে শৃঙ্খলাটা আসবে, অর্থাৎ এখানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে নিজের প্রয়োজনে, নিজের চাহিদায়, নিজের ইচ্ছায় নিজেকে শৃঙ্খলায়িত করে, নিজের ইচ্ছায় নিজেকে শৃঙ্খলায়িত করে। শিক্ষার সংস্থা যদি আমরা দেখি, ব্যাপক অর্থে শিক্ষার কোন সংস্থাগুলো রয়েছে, সংকীর্ণ অর্থে শিক্ষার কী সংস্থা রয়েছে, তাহলে আমরা দেখতে পাবো যে সংকীর্ণ অর্থে হচ্ছে কি বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়, অর্থাৎ বিদ্যালয়ে ভর্তি হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ হচ্ছে, পরিবার, মাদ্রাসা এবং চার্চ, এটা হচ্ছে আমাদের সংকীর্ণ অর্থে শিক্ষার সংস্থা। এবং যদি ব্যাপক অর্থে দেখি তাহলে প্রকৃতি, পরিবার, শিক্ষার প্রতিষ্ঠান, অর্থাৎ এখানে বিদ্যালয়, এখানে চলে আসবে স্কুল, বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়, গণমাধ্যম অর্থাৎ রেডিও, টিভি, নিউজ পেপার, এখানে চলে আসবে সামাজিক যে ধার্মিক সংস্থাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের ব্যাপক অর্থে শিক্ষা সংস্থার মধ্যে চলে আসবে। তাহলে এই স্লাইডে আমরা দেখতে পেলাম শিক্ষকের ভূমিকা এখানে ডিসিপ্লিন তৈরি করবে, জ্ঞান দিবে, এবং এক্ষেত্রে ফ্রেন্ড ফিলোসফার গাইডের ভূমিকা থাকবে, শৃঙ্খলা পুরস্কার এবং তিরস্কারের মধ্যে নিয়ন্ত্রিত হবে, এখানে শিক্ষার্থীরা নিজেরা শৃঙ্খলায়িত করবে, শিক্ষা সংস্থা হিসেবে আমরা এই বিষয়গুলো পাচ্ছি। আশা করি তোমরা এই টপিকটা পুরোপুরি বুঝতে পেরেছো। এখানে আমরা কয়েকটি কোশ্চেন রেখেছি, তোমরা যে বিষয়টা পড়লে সেটা কতটা বুঝতে পেরেছো সেটা যাচাই করার জন্য। তাহলে দেখছো সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে বোঝায় শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ না, এটা তো ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য। নির্দিষ্ট পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষাদান, ইয়েস, নির্দিষ্ট পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষাদান। যেরকম যদি তোমরা দেখো সংকীর্ণ অর্থে শিক্ষার বিষয়বস্তু এই যে দেখেছো না, নির্দিষ্ট বিষয়, নির্দিষ্ট সময়, অর্থাৎ এখানে নির্দিষ্ট পাঠ্যক্রমে শিক্ষাদানের কথা এখানে বলেছে। তাহলে এগুলো হচ্ছে না, অ্যান্সার হচ্ছে 2, নির্দিষ্ট পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষাদান। পরের কোশ্চেনে আমরা চলে যাব, শিক্ষা হলো দ্বিমেরু প্রক্রিয়া। শিক্ষা কি? দ্বিমেরু প্রক্রিয়া, অর্থাৎ একদিকে থাকছে টিচার আর একদিকে থাকছে স্টুডেন্ট, এটা হচ্ছে 2টা মেরু। ঠিক আছে, তো এখানে উত্তর হবে শিক্ষার্থী ও শিক্ষক। বিদ্যালয়, সমাজ, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, পাঠ্য বই হবে না। তারপরে সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য কী? সংকীর্ণ অর্থে শিক্ষা হচ্ছে একমুখী, অবশ্যই একমুখী, কারণ টিচার আর স্টুডেন্ট
জ্ঞানটা এদিকে আসে না, অর্থাৎ স্টুডেন্ট আসে না, একমুখী টিচার থেকে কেবলমাত্র সবসময় স্টুডেন্টদের দিকেই যায়, তাহলে এগুলো হচ্ছে না, হচ্ছে একমুখী প্রক্রিয়া। পরে যদি আমরা কোশ্চেন দেখি, ব্যাপক অর্থে শিক্ষা বলতে বোঝায়, ব্যাপক অর্থে শিক্ষা ভালো করে মনে রাখবে, এটা ব্যাপক অর্থে শিক্ষা, তাহলে এটা তো সংকীর্ণ অর্থে শিক্ষা। তাহলে সর্বাঙ্গীন বিকাশ বলেছিলাম, সর্বাঙ্গীন বিকাশ এবং জীবনব্যাপী শিক্ষা, এই দুটো কি পয়েন্ট তোমরা মনে রাখবে ব্যাপক অর্থে শিক্ষার ক্ষেত্রে। তাহলে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ এটা হবে, অভিজ্ঞতা পুনর্গঠন হবে না, সে শুধু স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ এটাও হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরের কোশ্চেনটা আমরা দেখব, ব্যাপক অর্থে শিক্ষার মূল বৈশিষ্ট্য। মূল বৈশিষ্ট্য, মূল ব্যাপক অর্থে শিক্ষার মূল বৈশিষ্ট্য এখনই বলে দিলাম, এর আগের এটা তো হবে না, এটাও হবে না, কারণ এইটা হবে জীবনব্যাপী প্রক্রিয়া। ব্যক্তি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে জ্ঞান বা দক্ষতা অর্জন করে সবই তার এই ব্যাপক অর্থে শিক্ষার আওতায় পড়ে। এটা হবে না, কারণ এটা হচ্ছে তোমার সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য। তারপরে লাস্ট যে কোশ্চেনটি রয়েছে, ব্যাপক অর্থে শিক্ষার মাধ্যমে সমাজে কি পরিবর্তন আসে। ব্যাপক অর্থে যে শিক্ষা আমরা প্রচলন করি, তাহলে সমাজে কি পরিবর্তন আসবে? শুধুমাত্র ব্যক্তিগত উন্নতি না, এটা বিশাল ব্যাপক উন্নতি আসবে। সামাজিক পরিবর্তন ও উন্নয়ন, ইয়াস, সামাজিক পরিবর্তন এবং উন্নয়ন আসবে। বিদ্যালয় ভিত্তিক শিক্ষা এটা হবে না, নির্দিষ্ট পাঠ্যক্রমের সংকীর্ণ অর্থে শিক্ষা। তাহলে সামাজিক পরিবর্তন ও উন্নয়ন ব্যাপক অর্থে শিক্ষা প্রসারের মাধ্যমে কেবলমাত্র সম্ভব হয়ে থাকে। তাহলে আশা করি তোমাদেরকে ক্লাসটা ভালো লাগলো। যদি কোনো জায়গায় কোনো রকম তোমাদের কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই জানাবে, এবং অবশ্যই তোমরা ক্লাসটাকে লাইক করবে, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে, এবং যারা সাবস্ক্রাইব এখনও করোনি যাও নিচে যাও, আগে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, সবাই তাহলে ভালো থেকো। ক্লাসটি আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।